নমস্কার, সবাইকে স্বাগত আজকের এই মুহূর্তের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে। আমরা এখন এই মুহূর্তে যারা টেলিভিশনে দেখছেন অনুষ্ঠান তারাও জানেন যে এই মুহূর্তটা হচ্ছে একটা এসআইআর আবহ চলছে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। সমস্ত রাজনৈতিক দলের লোকেরা তারা রাজনৈতিক ক্ষমতাকে আঁকড়ে ধরবার চেষ্টা করছেন। তারা যে যার মতন করে এসআইআরকে কমব্যাট করছেন, কেউ সাপোর্ট করছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ক্ষমতাকে নিজের হাতে রাখতে হবে। দেখুন, আমরা এটাও দেখেছি যে বহু মানুষ আছেন জীবনের একটা দীর্ঘ সময় তারা মামলা মোকদ্দমা লড়ে কাটিয়ে দিচ্ছেন। কেন? তার কারণ হচ্ছে ওই সম্পত্তিটাকে তাদের দখলে রাখতে হবে। আপনারা দেখেছেন সারা বিশ্বের বড় বড় শক্তিগুলো, সেটা রাশিয়া হোক, ইউক্রেন হোক, বা অন্যদিকে আপনি ইসরায়েল হোক, বা প্যালেস্টাইন হোক, বা ইরান হোক, এরা সবাই চেষ্টা করছে নিজের হাতে ক্ষমতা রাখতে। আমেরিকার কথাটা না বললে ভুল হবে, সবাই নিজের হাতে ক্ষমতা রাখবার চেষ্টা করছে। সম্পত্তির লড়াই। কিন্তু সব থেকে বড় যে সম্পত্তি, সেই সম্পত্তির প্রতি আমরা মাঝে মধ্যেই কেয়ারলেস হয়ে যাই। সেটা হচ্ছে আমি হচ্ছে আমার কাছে সব থেকে বড় সম্পত্তি, আমার শরীর, এটা হচ্ছে সব থেকে বড় সম্পদ এবং সম্পত্তি। আমরা যদি নিজের শরীর সম্পর্কে সচেতন না থাকি, তাহলে যে লস করব এটা কোনোভাবেই আপনি সেই ক্ষতি পূরণ করতে পারবেন না। তো কাজেই আয়ুর্বেদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনার সব থেকে বড় সম্পত্তির প্রতি আপনাকে অবগত করানো, আপনাকে সতর্ক করানো, এবং সেই সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো ডিফল্ট হয় তাকে আয়ুর্বেদিক উপায়ে রিপেয়ার করবার পদ্ধতিটা আপনাকে বলে দেওয়া, যাতে আপনি আপনার সবথেকে মূল্যবান সম্পত্তিকে হাতে রাখতে পারেন, আপনার হাত ছাড়া না হয়। ইউরিনের সমস্যা বহু মানুষের সমস্যা। আজকে ইউরিন কেন্দ্রিক একটু আলোচনা করি। টপিক হচ্ছে ইউটেরানারি মায়োমা। কি জিনিসটা, কি সমস্যা হয়, কি ধরনের প্রবলেম হয়, কেন হয়, কাদের হয়, আর হলি বা বুঝবেন কি করে, তার আয়ুর্বেদে তার চিকিৎসায় বা কী রয়েছে, ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আজকে লাইভ অনুষ্ঠানে। আমি স্বাগত জানাই ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। ইউটেরাইন মায়োমা বা ইউটেরাইন ফাইব্রয়েড নামেও আমরা অনেকে জানি, যেটা ইউটেরাস, যে মহিলাদের যে ইউটেরাস রয়েছে, যেটাকে আমরা বাচ্চা ঘরও বলে থাকি, তার মধ্যে একটি ছোট একদম হয়তো আপেলের যে সিডস বা বীজ যেটা রয়েছে সেরকম সাইজের হতে পারে, বা একটা আঙুরের আকারের মতো হতে পারে একটি মাংসপিণ্ড। আলাদাভাবে একটা বাইরে থেকে মাংসপিণ্ডটা যখন গঠিত হয় সেটাকে আমরা মায়োমা বা ফাইব্রয়েড বলে থাকি। মোস্ট অফ দ্য মায়োমা বা ফাইব্রয়েডস আর নন ক্যান্সারাস। এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বলা যায় একদমই নেই। একদম খুব 0.5% হয়তো হতে পারে যে তার থেকে ক্যান্সারাস হতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম আর বিনাইন, ওর থেকে ক্যান্সারের কোনো ভয় নেই। এবার তাহলে ক্যান্সারের ভয় না থাকলে কি সেটা ভালো না খারাপ? দেখুন, আপনার শরীরের মধ্যে একটা এক্সট্রা গ্রোথ সবসময় সেটা আপনার জন্য খারাপ করবে। এবারে যে ইউটেরাসের মধ্যে আমাদের দুটো হরমোন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, তার জন্য আমাদের যে টিস্যু ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের ইউটেরাসের মধ্যে, ওভারির মধ্যে টিস্যু ডেভেলপমেন্ট হচ্ছে, বা এই হরমোনগুলো আমাদের যে পিরিয়ডিক্যাল সাইকেল বা মেনস্ট্রুয়েশন সেটাকে কিন্তু রেগুলেট করছে। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যদি অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরের মধ্যে থাকে, তাহলে সেখানে আপনার ইউটেরাইন মায়োমা বা ইউটেরাইন ফাইব্রয়েডের সমস্যা আপনার মধ্যে আসতে পারে। একদম ছোট একটা, আমি বললাম যে আপেলের বীজের মতো একটা সাইজের থেকে শুরু করে একটা আঙুরের আকৃতি পর্যন্ত এর সাইজ হতে পারে। এবার একদম ছোট সাইজেই যদি থাকে, সেখানে অনেক সময় সিমটমস বোঝা যায় না। আপনার হয়তো আপনি দেখছেন যে আপনার পিরিয়ডসটা ইরেগুলার হচ্ছে, বা আপনার 1 মাসে 2 বার হয়ে গেল, বা একবারই হলো প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তার মধ্যে ক্লট থাকছে, চাকা চাকা রক্ত বেরোচ্ছে, এরকম প্রবলেমও আপনার মধ্যে আসতে পারে। বা কোনো ধরনের সিমটমস অনেক সময় দেখাই যায় না, অনেক ক্ষেত্রে দেখাই যায় না। তো এটা আপনার ডিটেক্ট হবে আপনার ইউএসজির মাধ্যমে। মেইনলি আপনি যেটা আলট্রাসাউন্ড করান, সেখান থেকে আপনার মায়োমাটা ডিটেক্ট হবে, তার সাইজ সব কিছুই ডিটেক্ট হবে। এবার এই মায়োমাটিও 4 রকমভাবে হতে পারে। একটা হতে পারে আপনার ইউটেরাসের ভেতরের যে ওয়াল রয়েছে তার মধ্যে হতে পারে, যেটাকে আমরা ইন্ট্রাকুলার মায়োমা বলে থাকি। একটি হতে পারে আপনার ইউটেরাসের বাইরের দিকে,
একটি হতে পারে আপনার ইউটেরাসের যে ওয়াল রয়েছে তার মধ্যে, আর এটা হচ্ছে একদম ইউটেরাসটা একটা কাপের মতো একটি অঙ্গ রয়েছে, তার ঠিক নিচের অংশটার মধ্যে আপনার মায়োমা হতে পারে। তো 4টে জায়গার মধ্যে মেইনলি এরকমভাবে আপনার মায়োমা আসতে পারে। আর একদম প্রথমেই ধরা পড়ে না কারোরই, অনেকটা যখন একটু সাইজটা বড় আকার নিয়ে নেয় তখনই কিন্তু মোরলেস সেটা দেখা দেয় বা সিমটমসগুলো আপনার মধ্যে কিন্তু আসতে থাকে। তো পিরিয়ডসের যদি কোনো ধরনের আপনার প্রবলেম হচ্ছে, আপনার ধরুন একটা মাসে একটু প্রবলেম হলো যে আপনার ডেটটা একটু আপনার আগে পিছিয়ে হয়ে গেল, বা আপনার একটা মাস গ্যাপিং গেল, বা হিউজ ব্লিডিং হচ্ছে, বা শুধু স্পটিং হচ্ছে, অল্প অল্প ব্লিডিং হচ্ছে, 1 মাস যদি এই প্রবলেমটা দেখছেন হয়তো খুব একটা ভয়ের কারণ নেই, কারণ এটা স্ট্রেস থেকেও আপনার হতে পারে। কিন্তু আপনি যদি দেখছেন যে পরপর 2 মাস 3 মাস আপনার পিরিয়ডসটা রেগুলার হচ্ছে না, ইররেগুলার হচ্ছে, বা আপনার টাইমটা আপনার ঠিক থাকছে না, বা ডিউরেশনটা কম হচ্ছে, ব্লিডিং কম বা বেশি, তাহলে কিন্তু অবশ্যই একটা ইউএসজি করার প্রয়োজন রয়েছে। আমরা পিরিয়ডসের প্রবলেম হলে আমরা যেটা ভাবি পিসিওডির সমস্যা, যে সিস্ট রয়েছে আমাদের ওভারিতে, শুধুমাত্র পিসিওডি নয়, এই ইউটেরাইন মায়োমাও কিন্তু একটি কারণ হতে পারে আপনার এই পিরিয়ডসটা ইররেগুলার হওয়ার। আর এই ইররেগুলার পিরিয়ডস কিন্তু হতে হতে কিন্তু একটা সময় এটা আপনার একটা ইনফার্টিলিটির কারণও হতে পারে। মায়োমার ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, যেটা সিমটমস আপনি বাইরে থেকে যেটা বুঝতে পারেন সেটি হচ্ছে, যদি মায়োমার মানে ওই যে গ্রোথ, যেটা মাংসের গ্রোথ, সেটা যদি অনেকটা বড় হয়ে যায়, আপনার তলপেটটা দেখবেন আস্তে আস্তে আপনার বড় হয়ে যাচ্ছে। একটা প্রেগনেন্ট ওমেন যেরকম আস্তে আস্তে অ্যাবডোমেনটা বড় হতে থাকে, আপনি দেখবেন আপনার লোয়ার অ্যাবডোমেন যেটা, সেটা আস্তে আস্তে আপনার বড় হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু একটা আপনার সিমটমস, কিন্তু সেটাও অনেকটা দেরিতে, অনেকটা পরে দেখা দেয়। তো একদম ইনিশিয়ালি পিরিয়ডসের যে কোনো প্রবলেম যদি হয়, আপনার প্রথম যেটা করার প্রয়োজন ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করা, আর নয়তো একটা নিজে থেকেই অ্যাটলিস্ট একটা ইউএসজি বা একটা আলট্রাসাউন্ড করে রাখা। আপনি বলছেন ইনফার্টিলিটির প্রবলেম, তার মানে এই ক্ষেত্রে কনসিভ করতে সমস্যা হতে পারে। একদম একদম প্রেগনেন্সিতে প্রবলেম আসতে পারে, বা আপনার প্রেগনেন্সি চলে এলেও আপনার এই মায়োমা থেকে কিন্তু আপনার অ্যাবর্শনও কিন্তু হতে পারে, কারণ আপনার ফ্যালোপিয়ান টিউবের উপর আপনার তখন প্রেশার পড়বে, সেখান থেকে আপনার অ্যাবর্শন পর্যন্তও কিন্তু হয়ে যেতে পারে। একদমই, আপনারা ফোন করুন আজকে আপনাদের যা সমস্যা রয়েছে সেটা নিয়ে, সঙ্গে আপনারা ফোন করতে পারেন যদি আপনাদের ইউটেরাস সংক্রান্ত এই ধরনের সমস্যা থেকে থাকে, বা ইররেগুলার পিরিয়ডস, বা এই ধরনের সমস্যা যদি হয়, যদি তলপেটে ব্যথা হয়, অনেকেই বলতে থাকেন, অনেকে বলেন যে পেট অনেক বেশি ভারী ভারী লাগছে। আমার এই প্রোগ্রাম করার সুবাদেই আমি জানি যে অনেকে বলেন যে তলপেট ভারী লাগছে, পেটটা বেশি ফুলে যাচ্ছে, অনেক কারণ থাকতে পারে, সেটা নিয়েও আপনি অবশ্যই আজকে কল করতে পারেন। তো কাজেই যারা ফোন করবেন ডেফিনেটলি আপনারা ফোন করুন, এবং আমরা তার উত্তর আজকে লাইভ এই অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত আসি হচ্ছে, যখন মানুষ বুঝতে পারলেন যে এই ধরনের সমস্যা হচ্ছে, তখন আয়ুর্বেদিক উপায়ে ট্রিটমেন্ট কিভাবে হয়, কতদিনের মধ্যে হয়, এবং কতটা এফেক্টিভ আয়ুর্বেদ ট্রিটমেন্ট এই ক্ষেত্রে? আচ্ছা, এর কিন্তু শুধুমাত্র মায়োমা বলবো না, প্রত্যেকটা আপনার ফিমেল ওরিয়েন্টেড যতগুলো ডিজিজ রয়েছে, আপনার পিসিওডি বা আপনার এই যে মায়োমা, ফাইব্রয়েড, যেটাই হোক, খুব সুন্দর কিন্তু তার চিকিৎসা রয়েছে। কারণ অনেকেই আমরা পেশেন্ট এরকম পাই যে খুব কম বয়সে কিন্তু ইউটেরাস এরকম মায়োমা বা ফাইব্রয়েডের জন্য সম্পূর্ণ ইউটেরাসটাকে বাদ দিতে হয়, জরায়ুটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হয়। তো সেটা কিন্তু আপনার উচিত নয়, কারণ তারও একটা কাজ রয়েছে আপনার শরীরের মধ্যে। শুধুমাত্র সেটা আপনার বাচ্চা ঘর আমরা বলি, শুধুমাত্র এটাই তার কাজ নয় যে আপনি প্রেগনেন্ট যখন হবেন তখন আপনার বাচ্চাটা তার মধ্যে ডেভেলপ করবেন, এটাই শুধুমাত্র কাজ নয়। একটা ইউটেরাসের প্রচুর কাজ রয়েছে আপনার শরীরের মধ্যে, তো সেটাকে বাদ দিয়ে দেওয়া একদমই উচিত নয়। কম বয়সে তো একদমই নয়, কারণ তার মধ্যে হরমোনের অনেক ব্যাপার রয়েছে। তো সেটা আপনার যদি আপনি আপনার ইউটেরাস যদি রিমুভ করে দিচ্ছেন, সেখান থেকে প্রচুর প্রবলেম, আরও অন্যান্য অনেক সমস্যা আপনার শরীরে চলে আসবে। এটা একদম লাস্ট অপশন। আমি তো বলবো শুধুমাত্র আপনার মেডিসিনের মাধ্যমেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হতে পারে। আয়ুর্বেদে তার খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আর অবশ্যই আমরা যেটা করি টাইম বাউন্ড ট্রিটমেন্ট আর রিপোর্ট ভিত্তিক। আপনার যদি রিপোর্ট থাকে আপনি সেটা নিয়ে আসুন, আমরা সেই রিপোর্ট দেখব, তার বেসিসে ট্রিটমেন্ট হবে। একটা সার্টেন টাইম পিরিয়ডে পরে আমরা আবার আপনাকে রিপোর্ট করাবো যে আপনার এখন সমস্যাটা কতটা ভালো রয়েছে বা খারাপ রয়েছে বা কীরকম জায়গায় রয়েছে। ঠিক, আমরা আসুন এক এক করে ফোন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। কে আছেন ফোনে এখন? বুঝতে পারছেন, আপনি টিভির ভলিউমটাকে মিউট করে দিন। আগে টিভির ভলিউমটাকে মিউট করে দিন। হ্যালো, কে বলছেন? শান্তিরাম বেরা। শান্তিরাম বেরা, আপনি টিভির আওয়াজটাকে মিউট করে দিন। শান্তিরাম বাবু বলুন, কি হয়েছে আপনার? আমার বয়স আমার প্রবলেম আছে, প্রবলেম ছিল আর চলছে।
69 বছর বয়স, পেটে কি প্রবলেম আছে আপনার? পায়খানা গ্যাস আছে, আচ্ছা, বিভিন্ন রকম পায়খানা যখন তখন হয়ে যায়, পায়খানা চাকর দিয়ে হয়ে যায় সপ্তাহে। তার পেটখাটা এখন গন্ডগোল হচ্ছে, পেটটা ঘন ঘন। আপনি পায়খানার বেগটাও কন্ট্রোল করতে পারেন না, আবার বলছেন ইরেগুলার পায়খানা হয়, পেটে গ্যাস অম্বল ইত্যাদি প্রবলেমগুলোও আছে, তাই তো? মাঝে পেটটা গন্ডগোল আছে, মাঝে মাঝে পায়খানা ডিস্টার্ব হয়, মাঝে মাঝে পায়খানা ডিস্টার্ব হয়, কখনো করা হয়, কখনো হয়ে যায় নরম হয়ে। বুঝতে পেরেছি। আপনার নাম শান্তিরাম বাবু হলেও আপনার শান্তিতে সময় কাটছেন, এই হচ্ছে মূল কথা। কি করা যায় এই ক্ষেত্রে? আচ্ছা, এই সমস্যাটা নিশ্চয়ই আপনার অনেক দিনের সমস্যা। হ্যাঁ, তো তার কোনো চিকিৎসা আপনি করিয়েছেন? আচ্ছা দেখুন, এরকম ভাবে চিকিৎসা করে কোনো লাভ নেই যে আপনার কনস্টিপেশন হলো তার জন্য আপনি ল্যাক্সেটিভ খাবেন, আপনার লুজ মোশন হচ্ছে তার জন্য আপনি স্টুলটাতে বন্ধ হয়ে তার মেডিসিন খাবেন, ওরকম ভাবে ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই। আপনার মূল যেখানে আপনার সমস্যা, যে আপনার হজম শক্তিটা আপনার কম রয়েছে, খাবার আপনার ঠিকভাবে হজম হচ্ছে না, যার জন্য আপনার হয়তো কখনো কনস্টিপেশন হচ্ছে বা কখনো লুজ মোশন হচ্ছে। তো আগে ওই জায়গাটাকে ঠিক করতে হবে। তো একটুখানি আমি আপনাকে বলবো যে আপনি এখন থেকেই শুরু করুন ঈষদুষ্ণ গরম জল খাওয়া। সারাদিনে আপনি যে জলটা খাবেন সেটা হালকা একটু গরম জল আপনি খাবেন, মাঝে মধ্যে একটু আপনি ডাবের জল খান, আখের রস খান, টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে আপনি খেতে পারেন, সেটাও আপনার জন্য ভালো কাজ করবে। খালি পেটে থাকা আপনার একদমই চলবে না, খাবার ভালো করে চিবিয়ে আপনি খাবেন। এই জিনিসটা আপনি আজকে থেকেই আপনার লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ করুন। আর তারপর আপনার যদি মনে হয় যে না আমার তারপরও সমস্যাটা থেকে যাচ্ছে, অল্প বিস্তর প্রবলেম এখনও হচ্ছে, তাহলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বার রয়েছে সেটা জেনে নিন, সেখানে এসে আপনি আমাদের সাথে দেখা করতে পারেন। ঠিক আছে, এই পদ্ধতিতে আপনি চলুন। আর আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে সবার জন্য চেম্বার অ্যানাউন্স করে দেব, কবে কোথায় কোন ডাক্তারবাবুরা থাকছেন সেটাও আপনাদেরকে বলে দেব। আপনাদের বাড়ির কাছের চেম্বারে আপনাকে আসতে হবে, আর আসতে গেলে আপনাকে নাম বুক করতে হবে নিচের দেওয়া এই নাম্বারে, যে 9830235527 এবং 9830235537 এই নাম্বারটা। এই দুটো নাম্বারে কল করে আপনার নামকে এনরোল করে আপনি চলে আসবেন। পেটের একটা সমস্যা কিন্তু খুব কমন আমরা দেখতে পাই, একটু বয়স হলে কি এই সমস্যাটা আরও বেশি মাথাচাড়া দেয়? হ্যাঁ, একটু যাদের এজেড পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো একটু বেশি দেখা দেয়। তার কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল প্রথমত যখন আমরা খাওয়া দাওয়াটা ঠিকভাবে আমাদের হজম হচ্ছে না, কারণ তখন হজম শক্তিটা কম থাকছে। আস্তে আস্তে যখন এইজ হয়, আমরা এটা প্রত্যেকেই আমরা বারে বারেই বলি যে আপনার যে কর্মক্ষমতা আপনার কমছে, আপনার অর্গানের যে ক্যাপাসিটি কাজ করার সেটা আপনার কমে যাচ্ছে, খাবার হজম হতে আপনার সময় লাগছে। তো এই জিনিসগুলো তো অবশ্যই রয়েছে। তো যখন একটু এইজ হচ্ছে আপনি চেষ্টা করুন ওই এনজাইম মেডিসিন খেয়ে আপনার হজম শক্তিকে বাইরে থেকে কোনো ধরনের প্রেশার দিয়ে লাভ নেই। আপনার যাতে এটা ন্যাচারালি যাতে আপনার হজম শক্তিটা আপনার ঠিক থাকে, যেটা আপনি আপনার 25-30 বছর বয়সে আপনি যেরকম খাওয়া দাওয়া করতেন, যাতে অ্যাটলিস্ট আপনার 60-70 বছরে আপনি সেরকমভাবেই খাওয়া দাওয়া করতে পারেন, সেদিকে একটু নজর রাখতে হবে। কারণ আমাদের এখন প্রত্যেকটা খাবারে প্রচুর অ্যাডলসেন্স রয়েছে, ভেজাল মেশানো খাবার এগুলো রয়েছে, সেখান থেকে বেছে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। যেটা আপনার জন্য ভালো আপনাকে সেটাই করতে হবে। খাওয়া দাওয়ার দিকে একটু যত্নশীল হতে হবে, আর প্রত্যেককে একটুখানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ এগুলো অবশ্যই করতে হবে। একদম। আমি পরের ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি স্যার সুভাষ চক্রবর্তী বলছি, আগরতলা থেকে। কোথা থেকে? আগরতলা থেকে। আগরতলা, ত্রিপুরা থেকে। বেশ, বলুন কি হয়েছে আপনার, প্রবলেম কি? স্যার আমার একটু পেটচাপের প্রবলেম। স্যার কি সমস্যা হয় একটু বলুন। আমার একটু পেটচাপের প্রবলেম। হ্যাঁ, মানে সমস্যাটা কি হয়? ইউরিন বারে বারে হয় না, আপনি ধরে রাখতে পারেন না? ইউরিনটা বারে বারে হয়, ইউরিনটা আটকে থাকে, পেটচাপ করতে গেলে ইউরিনটা থেমে হয়। আচ্ছা, আটকে থাকে, এই দুপুর করে যায় এই আর কি স্যার। আচ্ছা, রিপোর্ট করিয়েছেন তার কোনো আপনি? আমি একটু দেখাইছিলাম, দেখার পরে তারা ওই সোনোগ্রাফি করেছে, পেটচাপ পরীক্ষা করেছে, ব্লাড পরীক্ষা করেছে, বলছে সোনোগ্রাফিতে কিছু নাই, পেটচাপের যে পরীক্ষা করেছে দুরকম, একটাই বলছে পেটচাপের লাইন নাকি একটু কি ডিস্টার্ব আছে, ওই ওষুধ দিচ্ছে, না খেলে পেটচাপটা বন্ধ হয়ে যাবে এরকম বলছে। বেশ, একটু আপনার বয়সটা বলবেন। 55। 55।
দেখুন, আপনার যেহেতু রিপোর্ট করা আছে, খুব ভালো কথা যে আপনার রিপোর্টগুলো অ্যাটলিস্ট সবকটা করা রয়েছে। আর আপনার 55 বছর বয়স, আপনার কিন্তু কিছুটা প্রোস্টেটের সমস্যা আসতে পারে। আর আরেকটা যেটা আপনি বললেন যে আপনার যে মূত্রনালী যেটা রয়েছে তার মধ্যে কোনো হয়তো অবস্ট্রাকশন রয়েছে, তার জন্য আপনার ইউরিনের সমস্যাটা হচ্ছে। ভয়ের একদমই কারণ নেই, চিন্তার কোনো বিষয় নেই। আমি বলবো আপনি ভালো সময়েই ফোন করেছেন, কারণ এই মাসেরই 15 তারিখে আমাদের আগরতলায় চেম্বার রয়েছে। আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বিশর্মা ওখানে থাকবেন। আপনি কাইন্ডলি একটু এক্ষুনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, একটু অ্যাপয়েন্টমেন্টটা বুক করুন, দেরি করবেন না। কোনো কাটাছেড়ার কথা চিন্তাভাবনা আপনাকে করতে হবে না, কারণ আপনাকে যেখানে আপনি গেছেন আপনাকে হয়তো সেটাই বলা হচ্ছে যে একটা ছোট্ট একটা সার্জারি করতে হবে, ঠিক হয়ে যাবে। কোনো দরকার নেই। আপনি একটুখানি আপনার রিপোর্টস আর প্রেসক্রিপশন আপনি যাই করেছেন সেগুলো নিয়ে 15 তারিখে চেম্বার রয়েছে, একবার এসে একটু দেখা করবেন। কি করবেন আপনি, কি খাবেন, কি খাবেন না, কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, কি করতে হবে, সবটাই আমরা আপনাকে গাইড করব। মানে সব থেকে বড় আস্থার বিষয় হচ্ছে যে অপারেশন না করাটা। বহু মানুষ আছেন যে অপারেশনের নামে ভয় পান, একটা প্যানিক তৈরি হয় তাদের মধ্যে, এবং শুধু তারা নয়, তাদের পরিবারের মধ্যেও তৈরি হয়। এই যে আয়ুর্বেদের একটা প্রায়োরিটি আমি দেখেছি এতদিন এনবিপির অনুষ্ঠান করার সুবাদে, যে অপারেশন করার থেকে আপনারা সবসময় বিরত থাকতে বলেন। আচ্ছা, অপারেশন করা মানে কি অ্যাবসার্ড, বিপদ ডেকে আনা অনেক ক্ষেত্রে? দেখুন, এটা একটা খুব একটা বেসিক ব্যাপার। যাদের অপারেশন হয়েছে বা যাদের হয়নি, ফ্যামিলি মেম্বারের হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যখনই সার্জারি হয় তার আগে আপনাকে একটা কাগজের মধ্যে সাইন করানো হয়, যেটা একটা রিস্ক বন্ড সাইন করা হয়। এটা একটা প্রফর্মা, এটা করতেই হয়। তো সেখানে আপনি ভালো করে যদি পড়ে দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোজ অ্যান্ড কনস, ভালো খারাপ সবটাই লেখা থাকে। যে সার্জারির টেবিলে যদি কিছু হয় তার জন্য আমরা দায়ী নই, যদি ব্লিডিং হয় পরবর্তী সময় আফটার সার্জারি তার জন্য আমরা দায়ী নই, বা কোনো মেডিসিনের রিয়াকশন হলে আমরা দায়ী নই। এটা একটা প্রফর্মা, এটা করতে হয়। তো সেটা কিন্তু আপনি দেখে নেবেন, সেখানে আপনাকে সাইন করতে হচ্ছে, তারপর আপনার সার্জারিটা হচ্ছে। মানে সম্পূর্ণটা কিন্তু আপনার রিস্ক। আর এটা হতেই পারে, প্রত্যেকটা জিনিসই অ্যাবসার্ড, লাইফের মধ্যে কোনোটাই আপনার কনস্ট্যান্ট নয়, সবটাই আপনার অ্যাবসার্ড। যার জন্যই বারে বারে বলা যে এটা একদম লাস্ট অপশন রয়েছে। অপশন আমরা বলছি না যে না কোনো কিছুতে সার্জারির দরকার নেই। এখন ফ্র্যাকচার হলে সেটা আপনাকে হয়তো সার্জারি করতেই হবে, সেখানে কিচ্ছু করার নেই। কিন্তু যার একটা উপায়, অন্য রাস্তা রয়েছে, আপনি কেন সেটা বেছে নেবেন না? আপনি সেটা বেছে নিয়ে দেখুন, হয়তো আপনি এর থেকেই ঠিক হয়ে যাচ্ছেন। তারপর যদি না হয় তখন তো আপনার কাছে অপশনটা রয়েছে। একদম তাই। বেশ, আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অর্জুন নাথ বলছি। অর্জুন, কোথা থেকে বলছেন আপনি? অর্জুন নাথ, বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে বলুন, কি হয়েছে আপনার? হ্যাঁ, বলছি আমার গৃহিণীর গলায় একটা পলিপ দেখা গেছে। এবার ডাক্তারবাবু বললেন যে অপারেশন করতে হবে, মেডিকেল কলেজ থেকে দেখাচ্ছিলাম। তা উনি, আমার গৃহিণী ভয় পাচ্ছে, তাই এই কারণে আপনার সাথে একটু কথা বলতে চাই, কোনটা করলে সুবিধা হয় একটু ম্যাডাম যদি বলেন। বেশ, আচ্ছা, ওনাকে কি কোনো কষ্ট দিচ্ছে পলিপটা, যে ব্যথা হয় বা গলার স্বরটা বসে যাচ্ছে, এরকম কোনো সমস্যা হচ্ছে? না, গলার স্বরটা বসে যাচ্ছে, এইটাই বসে যাচ্ছে। বেশ, আর পলিপের সাইজটা আপনি বলতে পারবেন কি? পলিপের সাইজ কি? হ্যাঁ, না পলিপের সাইজটা বলতে পারবো না। বেশ, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। দেখুন, ওনার যদি গলার মধ্যে যদি পলিপ থাকে সেটা একটা অবভিয়াস ব্যাপার, যে আস্তে আস্তে ওনার ভয়েসটা বসে যাবে, হর্সনেস অফ ভয়েস আমরা যেটাকে বলি। তো সেখানে আপনাকেও বলা হয়েছে সার্জারির জন্য, উনি ভয় পাচ্ছেন, এটা একটা আলাদা ব্যাপার। তো একটুখানি আপনি কষ্ট করুন, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। আপনার বসিরহাট বাড়ি, কোন চেম্বারটা আপনার কাছাকাছি রয়েছে, কোনটায় এলে আপনার সুবিধা হবে একটু জেনে নিন। ওনাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন। রিপোর্টসগুলো, যা যা রিপোর্টস প্রেসক্রিপশন আপনার আছে সেটা আপনি নিয়ে আসুন। অপারেশনের তো দরকার হবেই না, তবে কতটা সাইজ কি রয়েছে, কতদিন ট্রিটমেন্ট করতে হবে সেটাও আমরা আপনাকে বলে দেবো। ভয়ের একদমই কোনো কারণ নেই। আপাতত ওনাকে বলবেন ঠান্ডা জাতীয় কোনো খাবার উনি খাবেন না, বা ঠান্ডা লাগানো ওনার একদমই চলবে না। বাইরে উনি যখনই বেরোচ্ছে তখন গলায় একটা কোনো কটনের কাপড় জড়িয়ে তারপর বেরোবে। রাতে যখন উনি শুচ্ছেন তখন একটা কটনের কাপড় হালকা গলার উপর দিয়ে রাখবে। ঠান্ডা লাগানো ওনার একদমই চলবে না। এখন আস্তে আস্তে ঠান্ডার সময় চলে আসবে, বাইরে যখন বেরোবে কান দিয়েও যাতে ঠান্ডা না লাগে, এদিকে একটুখানি ওনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, নয়তো এই পলিপটা কিন্তু আরো বেশি কষ্ট দেবে ওনাকে। বেশ, কে আছেন পরের ফোনে? হ্যালো, লেক টাউন থেকে বলুন, কি হয়েছে, কে কেন ফোন করেছেন? আমার বয়স 63। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনছি, বয়স 66। 63 বছর বয়স। ফ্যাটি লিভার গ্রেড 2 ধরা পড়েছে মাঝখানে, আর থাইরয়েড প্রবলেম আছে, আর সুগারও ধরা পড়েছে। এই 188 মতো রয়েছে। আচ্ছা,
বেশ, তো আপনি এখন কি চাইছেন? এগুলো ধরা পড়েছে বুঝতে পারলাম, এবার কি চাইছেন? আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছি, কিন্তু অ্যালোপ্যাথি থেকে তো বহুদিন ওষুধ খেয়ে যেতে হবে, যদি জিজ্ঞেস করছি আমাদেরকে ছাড়বে। বেশ, সুগারটা কতদিনের আপনার? সুগার তো 1 মাস। 1 মাস? হ্যাঁ। তো একদম নতুন আপনার এগুলো ধরা পড়েছে। আপনি প্রথমেই যদিও অ্যালোপ্যাথি মেডিসিন শুরু করে দিয়েছেন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। অলরেডি আপনি ট্রিটমেন্টে যেটা রয়েছেন সেটা ঠিক আছে, আপনি ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনার যেহেতু একদম নতুন জিনিসগুলো ধরা পড়েছে, আপনার ফ্যাটি লিভার বা থাইরয়েড, সুগার, আমি বলবো খুব কম সময়ের মধ্যে আপনার কিন্তু এই সমস্যার সবকটা থেকেই সমাধান হওয়ার রাস্তা রয়েছে। আপনি লেক টাউন থেকে ফোন করছেন, আপনার জন্য আমাদের মধ্যমগ্রাম চেম্বার কাছাকাছি হতে পারে, বা হাতিবাগান চেম্বার কাছাকাছি আপনার জন্য হতে পারে। ভালো কথা একটা সবাইকেই বলবো যে নেক্সট বুধবার, প্রত্যেক বুধবার আমাদের হাতিবাগানে চেম্বার হয়। নেক্সট বুধবার 12 তারিখ আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা ওখানে থাকবেন। অনেকদিন পর উনি ওই চেম্বারে যাচ্ছেন। তো একটুখানি প্রত্যেকের জন্যই বলবো, যাদের কাছাকাছি রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে, একটু যোগাযোগ করবেন। আর আপনাকেও বলবো যে আপনার প্রত্যেকটা প্রেসক্রিপশন রিপোর্টস, আপনি কি মেডিসিন খাচ্ছেন, সেগুলো আপনি নিয়ে এসে একবার দেখা করবেন। আজকে আপনি যেরকমভাবে ফোন করে বললেন যে 1 মাস হয়েছে আমার সুগার ধরা পড়েছে, মেডিসিন খাচ্ছি, সারছে কি সারবে না কি হবে, সেম এরকম আপনি আরেকবার ফোন করে বলবেন যে আপনি এখন কতটা ভালো আছেন আর সবকটা কি সুন্দরভাবে নির্মূল হয়েছে আপনার। একদম তাই। চলুন আজকে আপনাদেরকে চেম্বারগুলো বলে দিই, কী কী চেম্বার রয়েছে, কবে কোথায় রয়েছে এবং কোন ডাক্তারবাবুরা থাকছেন। দেখুন 7 তারিখের চেম্বার থেকে আমি শুরু করি। 7, 11, 7 তারিখে ক্যানিংয়ে চেম্বার রয়েছে। দ্বিতীয়ত 7 তারিখে আরেকটা চেম্বার রয়েছে আরামবাগে। ক্যানিংয়ের যে চেম্বার সেখানে দে থাকছেন, আর আপনার আরামবাগে যে চেম্বার রয়েছে সেখানে হচ্ছে ডক্টর এ হালদার থাকবেন। আসানসোলে চেম্বারে ডিরেক্টর স্যার যাচ্ছেন 8 তারিখের চেম্বারে। 8 তারিখে দেখুন 4টি জায়গায় চেম্বার রয়েছে, আসানসোল, মালদা, বাঁকুড়া, বর্ধমান। আসানসোলে আপনি ডিরেক্টর স্যারকে পাবেন, ডক্টর বি শর্মা যাবেন ওই চেম্বারে। তারপরের যে চেম্বার রয়েছে এস ঘোষাল থাকবেন মালদাতে। বাঁকুড়ার যে চেম্বার রয়েছে বাঁকুড়াতে এ হালদার থাকবেন, আর ডক্টর এন ভট্টাচার্য যিনি আজকে লাইভে রয়েছেন তিনি থাকবেন হচ্ছে বর্ধমানের চেম্বারে। এটা হচ্ছে 8 তারিখের চেম্বার। 8 তারিখে এই চেম্বারগুলো রয়েছে। দ্বিতীয়ত আমরা চলে আসছি তারপরে হচ্ছে 9 তারিখের চেম্বারে। 9 তারিখে কিন্তু 5টা জায়গায় চেম্বার রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। 1 হচ্ছে কাকদ্বীপ, 2 হচ্ছে পুরুলিয়া, 3 হচ্ছে কোচবিহার, 4 হচ্ছে বোলপুর, 5 হচ্ছে দুর্গাপুর। এবার আমি বলি যে কোথায় কে থাকবেন। কাকদ্বীপে থাকবেন হচ্ছে ডক্টর এস খান, এ হালদার থাকবেন হচ্ছে পুরুলিয়াতে, কোচবিহারে থাকবেন হচ্ছে এস ঘোষাল, ডক্টর শর্মা থাকবেন হচ্ছে বোলপুরে 9 তারিখে। 9 তারিখে লাস্ট যে চেম্বার সেটা হচ্ছে দুর্গাপুরে, সেখানে এন ভট্টাচার্য থাকবেন। চলে আসছি 10 তারিখের চেম্বারে। 10 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামের চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। এন ভট্টাচার্যকে আপনি এরপর পাবেন হচ্ছে মেচেদাতে 12 তারিখে। 12 তারিখে মেচেদার চেম্বার রয়েছে, 12 তারিখে আপনি ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন। 13 তারিখে হচ্ছে দিল্লিতে চেম্বার। যারা দিল্লিতে দেখাতে চাইছেন তারা ডক্টর এ হালদারকে পাবেন দিল্লির চেম্বারে। তারিখটা হচ্ছে 13 তারিখ। কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি যে 12 তারিখে কলকাতার হাতিবাগানে যে চেম্বার রয়েছে সেই কলকাতার হাতিবাগান চেম্বারে ডিরেক্টর স্যার যাচ্ছেন। বহুদিন ধরে মানুষের এটা একটা কোয়ারিজ ছিল, ডিমান্ড ছিল, রিকোয়েস্ট ছিল যে স্যার একবার আসুন। সেই কারণের জন্য 12 তারিখে কলকাতার হাতিবাগানে যে চেম্বার, অর্থাৎ ওয়েডনেসডে করে রেগুলারলি হয়ে থাকে, মানে প্রত্যেক বুধবার করে, এই চেম্বারে এই 12 তারিখে অর্থাৎ নভেম্বরের 12 তারিখে, কামিং যে 12 তারিখ, সেদিন ডিরেক্টর স্যার থাকবেন। চলে আসি পরের যে চেম্বারে, সেটা হচ্ছে 15 তারিখে। 15 তারিখে হচ্ছে আগরতলায় চেম্বার রয়েছে। কিছুক্ষণ আগে একজন আগরতলা থেকে ফোন করেছিলেন, ডক্টর বি শর্মা আগরতলা চেম্বারে উপস্থিত থাকছেন। ম্যাডাম বলে দিয়েছেন আগরতলা চেম্বারে ডিরেক্টর স্যার যাবেন। 15 তারিখে যে চেম্বার রয়েছে, 15 তারিখ হচ্ছে খড়গপুরে চেম্বার। খড়গপুরে হচ্ছে এন ভট্টাচার্য থাকবেন, ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে বহরমপুরে চেম্বারে, তারিখ হচ্ছে 15। 15 তারিখ আরেকটা চেম্বার রয়েছে শিলিগুড়িতে, শিলিগুড়ি চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন। আমি 16 তারিখে চেম্বার থেকে আপনাদেরকে বলে দেবো, কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি ডোমজুর থেকে বলছি, মাকড়দা থেকে বলছি। এখানে আমার এই মেয়ের জন্য বলবো। মেয়ের কি হয়েছে? মেয়ের আপনার? হ্যাঁ, মেয়ের বয়স হচ্ছে 7 বছর। কি হচ্ছে জানি না, মেয়ের 7 বছর বয়স। ও 2 বছর আগে হঠাৎ পায়খানাটা আসতে গিয়েছে, মানে প্রথম দিকে একটু পায়খানাটা শক্ত, পরে শক্ত করছে,
তার জন্য ডাক্তার বলতে ওষুধ দিত, সেটা খেত। কিন্তু হঠাৎ 2 বছর আগে পায়খানা অক্সিজেন আটকে যাওয়ার পরে হসপিটালে নিয়েছে, বাতি ধাতু দিতে পায়খানা হয়ে গেছে। তারপর থেকে না পায়খানাটা ও নিজে থেকে আর পায় না, মানে পপুলার বলে একটা ক্রিয়া বলছি, মানে দিতে হয়, ওইটা দিলে তবে পায়খানা হবে। না দিলে 2 মিনিট 3 মিনিট না দিয়ে দেখেছি পায়খানা পাচ্ছে কোথাও বলতে এখানে কোনো দেখি আসছে না, এই মানে ওষুধ না ছিল। এই একটা খুব সমস্যার মধ্যে পড়ে আছে, কিন্তু ওই ওষুধ খাই যাচ্ছি, তার সঙ্গে গল্প সুযোগ করে দিকে কিছুতেই কিছু হচ্ছে না। কি প্রকার কিভাবে কি হয়? আচ্ছা, ওর 7 বছর বয়স বললেন তো আপনার মেয়ের? হ্যাঁ হ্যাঁ, 7 ক্লাস। আচ্ছা, তো কি না দিলে পায়খানা হয় না, কি বললেন আরেকবার একটু বলুন। একটা পপুলার বলে একটা ওষুধের দাম। আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা, আপনাদের কি এই সমস্যাটা কারোর রয়েছে? এই কনস্টিপেশনের সমস্যাটা আপনার বা আপনার স্ত্রীর এই সমস্যাটা কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বছর কিন্তু আছে, তবে ওষুধ খেতে হয় না, মানে একটু কোষ্ঠকাঠিন্য ধাত আছে। হ্যাঁ, বুঝতে বেশ বেশ। দেখুন, এই কনস্টিপেশনের সমস্যা যদি আপনার বা আপনার স্ত্রীর যদি থাকে, তাহলে আপনার যে মেয়ের মধ্যে এসছে সেটা কিন্তু কিছুটা কিন্তু আপনার জেনেটিক, জিনগত। সেটা যাই হোক, ওর এখন খুবই বয়স কম, সেখানে ওকে মেডিসিন খাওয়ার পর ওর স্টুল হচ্ছে, সেটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। কারণ এতে ওর সিস্টেমটা কিন্তু সঠিকভাবে ডেভেলপ হবে না। তো ওর যেটা দরকার সেটা হচ্ছে ফাইবার জাতীয় খাবার ওকে বেশি করে দিতে হবে, মানে আঁশযুক্ত খাবার যেগুলো রয়েছে, সবুজ শাক ওকে বেশি করে দিন। আর ও যে জল খাচ্ছে সেটা গরম জল ওকে খেতে দেবেন, রেগুলার যে জলটা খাবে সেটা হালকা হালকা গরম জল খাবে। আর যে খাবারটা খুব তাড়াতাড়ি হজম হবে, ইজিলি ডাইজেস্টেবল, সেরকম খাবার দেবেন। সিজনের সবজি, সিজনের ফল, এই জিনিসগুলো দিন। আর আপনি ডোমজুর থেকে খুব সম্ভবত আপনি ফোন করছেন, একটু বলবো যে অবহেলা করবেন না বা দেরি করবেন না, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। একটু বলবো চেম্বারে এসে দেখা করুন, কারণ এটা কিন্তু পরবর্তী সময় গিয়ে ওর একটা পাইলসের সমস্যা বা ফিস্টুলা একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যাতে কষ্টটা না বাড়ে, একটুখানি সিস্টেমটা যাতে ঠিক হয়, একটু যোগাযোগ করবেন। আচ্ছা, এবার যিনি রয়েছেন ফোনে, একটু ওয়েট করুন, আমি চেম্বারগুলো বলে দিই আপনাদেরকে। 16 তারিখে চেম্বার হচ্ছে কৃষ্ণনগরে চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। আপনারা ডিরেক্টর স্যারকে পাবেন এবার শিলচরের চেম্বারে, আসামে 16 তারিখে। 16 তারিখে আরেকটা চেম্বার রয়েছে গুয়াহাটিতে এস ঘোষাল থাকবেন 16 তারিখের চেম্বারে। চলে আসছি 17 তারিখ, দুটো জায়গায় চেম্বার রয়েছে, হলদিয়া এবং ডিব্রুগড়। হলদিয়ার চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকবেন। চলে আসছি পরের চেম্বারে হেড়িয়াতে, 18 তারিখে চেম্বার রয়েছে হেড়িয়ার চেম্বারে থাকবেন ডক্টর এ হালদার। আপনি এন ভট্টাচারিয়াকে পাবেন বনগাঁর চেম্বারে, তারিখ হচ্ছে 20 তারিখে, অর্থাৎ 20 নভেম্বর। 21 তারিখে হচ্ছে রায়গঞ্জের চেম্বার রয়েছে, রায়গঞ্জের চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন। 23 তারিখে চেম্বার হচ্ছে আলিপুরদুয়ারে চেম্বারে আপনারা ডিরেক্টর স্যারকে পাবেন, ডক্টর বি শর্মা যাবেন হচ্ছে আলিপুরদুয়ারের চেম্বারে। 23-এর পর 30 তারিখে দুটো চেম্বার রয়েছে, এক হচ্ছে জামশেদপুর, আরেকটা হচ্ছে গঙ্গারামপুর। জামশেদপুরের চেম্বারে আপনারা পাবেন এন ভট্টাচারিয়াকে, আর এস ঘোষালকে পাবেন হচ্ছে গঙ্গারামপুরের চেম্বারে। জামশেদপুরে আপনারা এন ভট্টাচারিয়াকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পাচ্ছেন এস ঘোষালকে। এই হচ্ছে মোটামুটি শিডিউল। এছাড়া কলকাতা এবং হাওড়াতে চেম্বার রয়েছে। উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস রয়েছে। আপনারা জানেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে বা বুকিং নাম্বারে নাম কনফার্ম করে চেম্বারগুলোতে অ্যাটেন্ড করুন। আবারও একবার রিপিট করে দিই, 12 তারিখে অর্থাৎ এই কামিং 12 নভেম্বর 12 তারিখে হাতিবাগানের চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা নিজে উপস্থিত থাকছেন। অনেক দিন পর যাচ্ছেন উনি এই চেম্বারে, কাজেই যারা ভাবছিলেন যে একবার স্যারকে দেখিয়ে নেবেন, ডেফিনেটলি তারা আসতে পারেন। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। আচ্ছা, আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি, তবে বাচ্চাদের ট্রিটমেন্ট করবার ক্ষেত্রে কিন্তু অনেক এই মানে মানুষ অনেক চিন্তাশীল হয়ে পড়েন আর কি। আয়ুর্বেদে বাচ্চাদের ট্রিটমেন্ট কিভাবে হয় আর কতটা মানে মানুষ নিশ্চিন্ত থাকতে পারে? আমরা অ্যাকচুয়ালি দেখুন, প্রত্যেক দিন প্রচুর বাচ্চা পেশেন্টও আমরা দেখি, যাদের কিছু কিছু পেশেন্টের জন্য থেরাপিও দেওয়া হয়ে থাকে। স্পেশালি পেটের সমস্যার জন্য আমি বলবো, যেহেতু এটা আপনার একটা ডাইজেশনের একটা সমস্যা, সেখান থেকে অনেক রোগ আসতে পারে। একদম প্রথম থেকে তার চিকিৎসাটার প্রয়োজন। বাচ্চাদের খুব সুন্দর চিকিৎসা রয়েছে, সেটা ওরাল মেডিসিন হোক বা থেরাপি হোক। একটু শুধু প্রয়োজন রয়েছে একটু কনসালটেশনের, একটু সঠিক কনসালটেশনের। সঠিক কনসালটেশন করলে অবশ্যই ওদের ট্রিটমেন্ট সম্ভব এবং দ্রুত সারিয়ে তোলা সম্ভব। আজকে আর হাতে সময় নেই, আজকে এখানে শেষ করতে হবে। অবশ্যই আগামীকাল আবারও ঠিক একই সময় রাত্রে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ জানাই ম্যাডামকে,
ডক্টর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। নমস্কার আপনাদের সবাইকে।